অফিডিয়ান পর্ব সংখ্যা ৬, ৭, ৮, ৯, ১০। লেখনীতে আমিনা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। সাফওয়ান ভাইয়া, তুমি? রুমাইশা অবাক হলো। সাফওয়ান যে এত লম্বা হবে ও ভাবতেই পারেনি। সাফওয়ান এর দিকে কিছুটা এগিয়ে এসে রুমাইশা বলল, খিদে পেয়েছে তোমার? কিছু করে দেব? সাফওয়ান তার গাম্ভীর্য বজায় রেখে উত্তর দিল, না। তারপর কিংক্ষণ চুপ থেকে প্রশ্ন ছুড়ে দিল, কিন্তু তুই এত রাতে এখানে কি করছিস? পা পানি শেষ হয়ে গেছিল ভাইয়া, তাই নিতে এসেছিলাম। তুমি অন্ধকারে দাঁড়িয়ে আছো কেন? আমি তো পুরো ভয় পেয়ে গেছি। গলা নামিয়ে বলল রুমাইশা। রুমাইশার প্রশ্নগুলোকে পুরোপুরি উপেক্ষা করে সাফওয়ান বিরক্তি নিয়ে বলল, পানি শেষ হয়ে গেছে সেটা ঘুমানোর সময় চোখে দেখিসনি? আর সারা শব্দ না দিয়ে ভূতের মতো এখানে এসে দাঁড়িয়েছিলি কেন? শুধু আকারেই বড় হয়েছিস, বোধ বুদ্ধি কিচ্ছু বাড়েনি তোর। ইডিয়েট কোথাকার! সময়ের কাজ সময়ে করে রাখতে পারিস না? তারপর ধমক দিয়ে বলল, পানি নিয়ে এখনই নিজের রুমে যা। সাফওয়ানের এমন ব্যবহার রুমাইশা একদমই আশা করেনি। এত বছর পর দেখা হলো ওদের, আর সাফওয়ান এমন ব্যবহার করলো ওর সাথে। বোতলের পানি ভরে মাথা নিচু করে সিঁড়ির দিকে যাওয়ার জন্য পা বাড়ালো রুমাইশা। তখনই সাফওয়ানকে পেছন থেকে দাঁতে দাঁত চেপে বলতে শুনল, গাধা ছিল, আর গাধাই রয়ে গেছে। আর একটা মুহূর্তও সেখানে দাঁড়ালো না রুমাইশা। ছুটে চলে এলো নিজের ঘরে। এত খারাপ ব্যবহার করার মতো কি করেছে ও? চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল ওর। মন খারাপের বস্তা নিয়ে আবারও বিছানায় চলে গেল এ। ঘুমিয়ে যাওয়া পর্যন্ত শুধু সাফওয়ানের বলা কথাগুলো মাথাতে ঘুরতে থাকলো ওর। সকালবেলা নাস্তার টেবিলে বসে রুমাইশা রানিয়াকে নিয়ে বলল, ফুপি, আমার একটু কলেজে যেতে হবে। পোয়েট্রির কিছু নোট দিয়েছে স্যার, সেগুলো আনতে যাব। রুনিয়া গ্লাসে পানি ঢালতে ঢালতে বললেন, একা একা যাবি? সাফিনকে পাঠাবো তোর সাথে? না ফুপি, আমি একাই যেতে পারবো। সমস্যা হবে না? রুনিয়া বললেন, আজ কিন্তু রিক্সাওয়ালারা ধর্মঘট করেছে। তোর ফুপা বলছিল, রাস্তায় রিক্সা পাওয়া খুব কষ্টকর হয়ে যাবে। রুমাইশা খেতে খেতে বলল, তাহলে সাফিনকে বলো আমাকে দিয়ে আসতে। সাফিন তখন সেজেগুজে ব্যাগ নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামছিল। রুমাইশার কথা কানে যেতে ও নামতে নামতে বলল, আমার আজ সময় হবে না। আমার এক্সাম 10টায়। আমি ফিরে এসে খাবো মা। বলে দ্রুত পায়ে বেরিয়ে গেল ও। ওকে এমন তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে দেখে রুনিয়া রুমাইশাকে বললেন, তাহলে তোর ফুপাকে বলি, বাইকে করে দিয়ে আসবে তোকে। রুমাইশা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। রুনিয়া সাফওয়ানের জন্য নাস্তা রেডি করে সেটা নিয়ে ছাদের দিকে এগোলেন। মিনিট দুয়েক পরে ফিরে এসে বললেন, সাফওয়ান আজ কলেজে যাচ্ছে। আজ নাকি কলেজে গাজীপুর থেকে কিছু লোকজন আসবে, তাই সব শিক্ষককে বাধ্যতামূলক উপস্থিত থাকতে হবে। তাহলে তুই ওর সাথেই যা নাকি? খাওয়া থেমে গেল রুমাইশার। মুখ শুকনো করে রুনিয়াকে জিজ্ঞেস করল, ভাই আমাকে নিয়ে যেতে রাজি হয়েছে? না, আমি এখনো বলিনি ওকে তোর ব্যাপারে এখনো। ও যখন নিচে নামবে তখনই বলবো, তাহলে আর না করার সুযোগ পাবে না। তুই দ্রুত খেয়ে রেডি হ। রুমাইশা অসহায় কণ্ঠে বলল, ভাই আমাকে নিয়ে যেতে রাজি হবে না ফুপি, তুমি ফুপাকে বলো। আরে বলেই তো দেখি না, ও না নিয়ে গেলে তখন তোর ফুপাকে বলবো দিয়ে আসতে। রাতের কথা কিছু বলল না রুমাইশা তার ফুপিকে। দ্রুত খাওয়া শেষ করে নিজের রুমে গেল রেডি হতে। ব্যাগ গুছিয়ে বোরখা পরে নিল। ওর রেডি হওয়া শেষ হতে না হতে ছাদের সিঁড়িতে জুতোর খটখট শব্দ শুনতে পেল রুমাইশা। দ্রুত গোছানো শেষ করে ব্যাগটা হাতে নিয়ে দরজা খুলে বের হলো ও। ততক্ষণে সাফওয়ান হলরুমে চলে গেছে। সাফওয়ানকে হলরুম পার হয়ে যেতে দেখে রুনিয়া দ্রুত সাফওয়ানকে ডাক দিল। মায়ের দিকে দাঁড়িয়ে গেল সাফওয়ান। তারপর দাঁড়িয়ে ঘাড় ঘুরিয়ে ফিরে তাকালো রুনিয়ার দিকে। চোখের গগলস, মুখে কালো রাঙা মাস্ক। গগলস আর মাস্কের মাঝখানে চোয়ালের কিছু অংশ দৃশ্যমান। পরনে একটা নীল রঙা ব্লেজার আর কালো রঙা প্যান্ট। হাতে ওর গ্লাভস। মাথার ঝাঁকড়া চুলগুলো পেছনের দিকে এলিয়ে দেওয়া। সুটেড বুটেড হয়ে সাহেবিনা ভঙ্গিতে প্যান্টের পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে সুঠামদেহী সাফওয়ান। রুমাইশা দোতলা থেকে সাফওয়ানকে একমনে পর্যবেক্ষণ করছে। ব্লু স্যুটের নিচে ব্ল্যাক কালারের ফুল স্লিভস টি শার্টের শরীরে আটসাঁটভাবে লেগে আছে। শরীরের প্রতিটি পেশির ভাঁজ তাতে স্পষ্ট ফুটে উঠেছে। চুলগুলো কুইফ স্টাইলে মাথায় সেট করা হয়ে আছে। কপালের ওপর তীক্ষ্ণ ভুরুজোড়া কুঁচকে আছে কোনো এক অজানা বিরক্তিতে। ইনি কি সবসময় হট মেজাজে থাকেন নাকি? ভাবল রুমাইশা। রুমির কলেজে একটু কাজ আছে,
তুই ওকে একটু সাথে করে নিয়ে যেতে পারবি? আজ রিক্সাওয়ালাদের ধর্মঘট চলছে, আর শাফিনুর কলেজে চলে গেছে। ওর এক্সাম আছে তো তাই। রুনিয়া থেমে থেমে বললেন সাফওয়ানকে। রুমাইশা চোখ বন্ধ করে আছে। হয়তো এখনই ভাইয়া বলবে পারবো না, বা বলবে নিজে নিজে যেতে বলো। রুমাইশা একটা কড়া করে না শব্দ শোনার জন্য অপেক্ষা করতে থাকলো। মায়ের কথা শোনার পর সাফওয়ান ঘাড় ঘুরিয়ে একবার দোতলার দিকে তাকালো। রুমাইশা চোখ বন্ধ করে অন্যদিকে তাকিয়ে বিড়বিড় করে কিছু একটা বলছে। সাফওয়ান তির্যক দৃষ্টিতে দেখলো ওকে কিয়ংক্ষণ। তারপর আবারও রুনিয়ার দিকে তাকিয়ে বলল, আসতে বলো, আমি গ্যারেজে যাচ্ছি। এরপর আবার আগের মতো করে স্ট্রেট ফরওয়ার্ড হয়েই বাহিরে বের হয়ে গেল সাফওয়ান। রুনিয়া রুমাইশার দিকে তাকিয়ে ইশারা করলেন নিচে নেমে দ্রুত যাওয়ার জন্য। রুমাইশা দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে বাইরে চলে গেল। সাফওয়ান তখনও গ্যারেজ থেকে গাড়ি বের করছে। গাড়ি বের করে নিয়ে এসে মেইন গেটের সামনে সাফওয়ান তার ডার্ক পিস ব্ল্যাক মার্সিডিজ বেঞ্চটা এনে দাঁড় করিয়ে ড্রাইভিং সিটে বসে রুমাইশের ওঠার অপেক্ষা করতে লাগলো। কিন্তু রুমাইশা এখনো আসছে না দেখে গাড়ির উইন্ডোর দিকে বাইরে তাকিয়ে দেখলো গাড়ি থেকে কিছুটা দূরে সাফওয়ানের দিকে তাকিয়ে ক্যাবলার মতো দাঁড়িয়ে আছে রুমাইশা। ওকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সাফওয়ান ভুরুকুসকে ধমক দিয়ে বলল, তোকে কি এখন কোলে করে গাড়িতে তুলতে হবে? থতমত খেয়ে গেল রুমাইশা। ও এতক্ষণ সাফওয়ানের কারটাকে দেখছিল। ভাইয়া মার্সিডিজ কিনেছে, ফুফি শাফিন কেউই তো কথা কখনো বলেনি। বাবা বড়লুকস। এইসব ভাবতে ভাবতে গাড়িতে ওঠার কথাও ভুলে গিয়েছিল। তাড়াতাড়ি এসে গাড়ির দরজা খোলার জন্য দরজার হাতল ধরে টান দিল ও, কিন্তু দুর্ভাগ্যবশত খুলতে পারল না। ভীষণ অস্বস্তিতে পড়ল রুমাইশা। সাফওয়ান হয়তো ওকে এখন আনাড়ি ভাববে। আবারও চেষ্টা করল রুমাইশা। পরপর আবারও দুবার চেষ্টা করার পর যখন দরজাটা খুলতে পারল না, তখন সাফওয়ান ড্রাইভিং সিটের পাশে দরজা খুলে নেমে এলো গাড়ি থেকে। চরম বিরক্তি নিয়ে তাকালো ও রুমাইশার দিকে। তারপর গাড়ির দরজা খুলতে খুলতে বিরক্তির কণ্ঠে বলল, এই কারণে আমি এসব উটকো ঝামেলা ঘাড়ে করতে চাই না। আর আমার মা সেই সবে আমার ঘাড়ে চাপিয়ে দেয়। খুব লাগলো কথাটা রুমাইশার মনে। ও তাহলে উটকো ঝামেলা? চোখ ফেটে পানি বেরিয়ে আসতে চাইল ওর। দাঁত চেপে সেটা কোনো রকমে আটকালো ও। প্রাণ থাকতে আর এই লোকের সাথে যাবে না ও কোথাও। চুপচাপ গাড়িতে উঠে বসল রুমাইশা। ও গাড়িতে উঠে বসলে সাফওয়ান গাড়ির দরজাটা বন্ধ করে ড্রাইভিং সিটে গিয়ে বসল। তারপর বেরিয়ে পড়ল কলেজের উদ্দেশ্যে। সারাটা রাস্তা কেউ কোনো কথা বলল না। সাফওয়ানদের বাসা থেকে কলেজের দূরত্ব ৬ কিলো। রিক্সা থেকে ৩০ মিনিটের মতো সময় লাগে। কলেজের কিছুটা কাছাকাছি আসার পর ফাঁকা রাস্তা দিয়ে গাড়ি থামিয়ে দিল সাফওয়ান। তারপর ড্রাইভিং সিটে দরজা খুলে নিচে নেমে গিয়ে রুমাইশার পাশের দরজা খুলে দিয়ে রুমাইশাকে নামতে বলল ও। হঠাৎ নেমে যেতে বলায় রুমাইশা প্রশ্নাত্মক চাহনিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর গাড়ি থেকে নামলো। সাফওয়ান রুমাইশার সেই দৃষ্টি কোনো রকমের তোয়াক্কা না করে দরজা লাগিয়ে দিয়ে আবার গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ল। তারপর সামনে তাকানো অবস্থাতেই বলল, এখান থেকে হেঁটে চলে যা। আমি চাই না তোকে আমার সাথে দেখে কলেজে কোনো রিউমারের সৃষ্টি হোক। আর তারপর গাড়ি নিয়ে রুমাইশার সামনে থেকে সাঁ করে চলে গেল। সাফওয়ানের এমন ব্যবহারে প্রচুর কষ্ট পেল রুমাইশা। মুখটা চুপসে গেল ওর। ওখান থেকে হেঁটে হেঁটে কলেজে পৌঁছালো ও। এক্সাম শুরু হতে আর একদিন আছে। ধুমসে পড়াশোনা করছে রুমাইশা, সাথে সাফিনও। সেই দিনের পর থেকে সাফওয়ানের সাথে রুমির আর দেখা হয়নি। শেষ রাতের সে অদ্ভুত শব্দটাও আর হয়নি। সেটাকে নিছক মনের ভুল ভেবে নিয়েছে রুমাইশা। হয়তো মস্তিষ্কের ওপর চাপ পড়েছিল অনেক, তাই ভুলভাল দেখেছে। ওসব নিয়ে আর মাথা ঘামায়নি ও। পড়াশোনা শেষ করে ১টার দিকে ঘুমাতে গেল রুমাইশা, কিন্তু ঘুম ধরা দিল না ওর চোখে। ১ ঘন্টা ধরে এপাশ ওপাশ করে ঘুম আসলো না। রুমাইশের মনে পড়ল সন্ধ্যাবেলায় ১ কাপ কড়া কফি খেয়েছে ও। আজ আর ঘুম হবে না। কফিটা সকালে খাওয়া উচিত ছিল। ঘুম না আসায় অগত্যা ফোন চাপাচাপি করতে লাগলো ও। কিছুক্ষণ পর হঠাৎই কারো পায়ের আওয়াজ শুনতে পেল রুমাইশা। খালি পায়ে কেউ ছাদের সিঁড়ি বেয়ে নামছে। শব্দটা তীক্ষ্ণ না হলেও চারিদিক নিস্তব্ধ থাকায় শব্দটা স্পষ্ট শুনতে পাচ্ছে রুমাইশা। নিশ্চয়ই সাফওয়ান ভাইয়া। আজ হয়তো আবার ঠান্ডা পানি আর আইসক্রিমের ক্রেভিং জেগেছে ওনার। এসব ভেবে নিয়ে আবারও ফোন চাপায় মনোযোগ দিল রুমাইশা। পরক্ষণে মাথায় চাপলো অন্য বুদ্ধি। সাফওয়ান ভাইয়ের চেহারা দেখেনি ও। ইভেন ফুপি বা শাফিনও না। কারো সামনে আসেন না তিনি। রুমাইশা তড়াক করে শোয়া থেকে উঠে বসল বিছানায়। আজও সাফওয়ানের চেহারা দেখবে, যেভাবেই হোক।
হলরুম থেকে সিঁড়ি বেয়ে উঠে একটুখানি বাঁদিকে রুমাইশার রুম, তাই দেখতে সুবিধা হবে। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো রুমাইশা। তারপর ধীর পায়ে নিঃশব্দে রুমের দরজার কাছে গিয়ে দরজাটা আস্তে করে অল্প একটুখানি খুলে কোনো রকমে এক চোখ দিয়ে দেখতে পাবে এমনভাবে দাঁড়ালো দরজার পেছনে। কিন্তু সেখান থেকে শুধু সিঁড়ি আর সিঁড়ির সামনে হলরুমের কিছু অংশই দেখা যাচ্ছে। তার ওপাশে আর নজর যাচ্ছে না। হলরুমের আলো বেশি নেই। একটা হলুদ রঙের টিমটিমে ডিম লাইট জ্বালানো। রুনিয়া আর ইশতিয়াক আহমেদের রুমে দরজার কিছুটা ওপরে। যদিও সে আলো রান্নাঘর অবধি খুব কম পরিমাণে পৌঁছাচ্ছে। সাফওয়ান ততক্ষণে সিঁড়ি বেয়ে নেমে কিচেনের দিকে এগোলো। পেছন থেকে কিছুই দেখা যাচ্ছে না। রুমাইশা ওখানে দাঁড়িয়ে থাকলো সাফওয়ানের আবার রান্নাঘর থেকে ব্যাক করার অপেক্ষায়। মিনিট পাঁচেক পরে রান্নাঘরের দিকে থেকে টুকটাক শব্দ হয়। এরপরে সাফওয়ানের পায়ের শব্দ শোনা গেল। আবার সাফওয়ান আবার এই দিকে আসছে। এক্সাইটমেন্টে রুমাইশার বুকের ভেতর দিরিম দিরিম শব্দ হচ্ছে। আশ্চর্য লাগলো তার। সে কিনা একটা ছেলের চেহারা দেখার জন্য রাতে ৩টা বাজে দরজার পেছনে লুকিয়ে আছে। খুবই অদ্ভুত কর্মকাণ্ড। যাই হোক, সাফওয়ান যতই সিঁড়ির দিকে এগিয়ে আসছে, ততই উত্তেজনায় রুমাইশার বুকে ধুকপুকানি বাড়ছে। বা হাতে আইসক্রিমের বক্স আবার ডান হাতে স্পুন নিয়ে হলরুমের পার হয়ে সিঁড়িতে ওঠার জন্য অগ্রসর হয়ে সোজা উপরের দোতলার দিকে তাকালো সাফওয়ান। আর তখনই সাফওয়ানকে দেখে নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলো রুমাইশার। সাফওয়ান আজ আর চোখে কোনো গগলস পরেনি। আর সেই গগলসের আড়ালে থাকা চোখজোড়া দেখে আঁতকে উঠল রুমাইশা। নিজের অজান্তেই বিড়বিড় করে শুধু বলল, সাফওয়ানের চোখ? সাফওয়ান ভাইয়ের চোখ এমন কেন? শিকারী চোখের কোটরে ঈষৎ সবুজ ঈষৎ ধূসর রঙা মণি দুটা নিশাচর হিংস্র মাংসাশী প্রাণীদের মতো জ্বলজ্বল করে অন্ধকারের ভেতরে দ্রুতি ছড়াচ্ছে। মুখের অভিব্যক্তিতে মনে হচ্ছে এক্ষুনি হিংস্র জানোয়ারের মতো নিজের ক্ষুধা মেটাতে কারো উপর ঝাঁপিয়ে পড়ে তার গলায় এক কামড় বসিয়ে গলার নল খুলে ফেলবে ও। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল রুমাইশার। বুকের যে ঢিপ ঢিপ এতক্ষণ এক্সাইটমেন্টের কারণে হচ্ছিল তা এখন রূপ নিল ভয়ে। কিন্তু এরপর সাফওয়ানের গলা ঘাড় ও বুকের চামড়ার দিকে চোখ গেল রুমাইশার। আঁতকে উঠল ও আবারও। সাফওয়ান, সাফওয়ান ভাইয়ের চামড়ার সাথে লেগে থাকা ওগুলো কি? ধীর পায়ে ওপরে উঠছে সাফওয়ান। গায়ে ওর শুধুমাত্র একটা আন্ডার শার্ট। শরীরের বেশ কিছু নির্দিষ্ট অংশে ওর মানবীয় চামড়ার পরিবর্তে সাপের শরীরের স্কেলি আবরণের মতো ধূসর সবুজ বর্ণের চকচকা স্কিন, যার ওপর ডিম লাইটের মৃদু আলো পড়ে ঝিকিমিকি করছে। কথা বলতেই যেন ভুলে গেল রুমাইশা। সাফওয়ানের শরীরের ওপরে পড়া আলো প্রতিফলিত হয়ে এসে ওর চোখে পড়ল কয়েক সেকেন্ডের জন্য। রুমাইশা বুঝে উঠতে পারছে না যে সাফওয়ানের সাথে আসলে কি হয়েছে, ওর এই অবস্থা কেন। কিন্তু পরক্ষণে সাফওয়ান সিঁড়ি বেয়ে আর একটু কাছাকাছি আসতেই রুমাইশা যা দেখলো তাতে ওর শিরদাঁড়া ঠান্ডা হয়ে গেল। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে স্পুনে লেগে থাকা আইসক্রিম চেটে খাওয়ার জন্য মুখটা খুলল সাফওয়ান। আর এরপরে মুখ হা করতেই সাফওয়ানের কুচকুচে কালো মুখগহ্বরের ভেতরে ক্যানাইন দাঁতের জায়গায় রুমাইশা দেখতে পেল দুইটা ঝকঝকে সাদা তীক্ষ্ণ ধারালো আর লম্বা সরু দাঁত। আর তারপরে মুখ থেকে বেরিয়ে এলো প্রায় 7 ইঞ্চি দৈর্ঘ্যের কালো লকলকে আগা থেকে খণ্ডিত একটা জিহ্বা। আর সেই জিহ্বা দিয়ে আইসক্রিমের স্পুনটা লেহেন করল সাফওয়ান। ভয়ে উত্তেজনায় রুমাইশার মুখ থেকে আওয়াজ নির্গত হতে যাচ্ছিল। দ্রুত মুখের ওপর হাত চেপে দিয়ে বহু কষ্টে সে আওয়াজটা দমন করল রুমাইশা। সাফওয়ান ততক্ষণে রুমাইশার কামরা পার হয়ে ছাদে যাওয়ার সিঁড়িতে উঠে গেছে। আর এরপরে ধীরে ধীরে সাফওয়ানের পায়ে শব্দটা মিলিয়ে যেতে হাঁফ ছেড়ে বাঁচল ও। দ্রুত গতিতে কামরার দরজাটা বন্ধ করে হাঁপাতে হাঁপাতে বিছানায় গিয়ে বসল রুমাইশা। চোখ দুটো বিস্ফোরিত। এটা কি দেখল সে? এটা এটা সাফওয়ান? ওর সাফওয়ান ভাইয়া? নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না রুমাইশা। অসংলগ্নভাবে হাত দিয়ে নিজের চোখ মুখে হাতড়াতে লাগলো ও। না, এটা স্বপ্ন না, সত্যি। সত্যি সত্যি সাফওয়ান ভাইয়া এমনই। তাহলে তাহলে ছোটবেলায় যে ওকে কামড়ে দিয়েছিল ভাইয়া, ওই কামড়ের জন্যই তবে এত অসুস্থ হয়ে গিয়েছিল ও? ওই দাঁত দুটা কি তবে বিষ দাঁত? তবে কি তবে কি সাফওয়ান ভাইয়া এই জন্য কারো সামনে আসে না? আর এটা ফুপি, ফুপা, মা, বাবা, রাফসান ভাইয়া সবাই জানে? সবাই? শুধু ও আর শাফিন জানে না? সিরিয়াসলি? এত বড় একটা সত্য কিভাবে ওরা লুকিয়ে রাখলো? কিভাবে পারলো? সাফওয়ান ভাইয়ার হঠাৎ করেই কাউকে না জানিয়ে সিঙ্গাপুরে চলে যাওয়ার কি তাহলে এটাই কারণ? কিন্তু সাফওয়ান ভাইয়া এরকম হলো কি করে? ছোটবেলায় তো ঠিকই ছিল।
কি হলো তবে? ভাইয়া এরকম বদলে গেল কেন? ভাইয়ার এই হাল কিভাবে হলো? কে করলো? প্রশ্নে জর্জরিত হয়ে গেল রুমাইশার মন মস্তিষ্ক। মাথাটা ঘুরছে ওর। এত সব কিছুও নিতে পারছে না। মাথায় কাজ করছে না ওর। চোখে মুখে ভয় আর বিস্ময় নিয়ে বিছানায় পা ঠেকাল ও। সে রাতে আর ঘুম আসলো না রুমাইশার। সমস্ত রাত সাফওয়ানের সেই ভয়ঙ্কর চেহারাটাই চোখের সামনে ভাসতে লাগলো সারাক্ষণ। সকালবেলা ফোলা ফোলা চোখ মুখ নিয়ে নাস্তার টেবিলে এসে চেয়ার টেনে বসল রুমাইশা। শাফিন এলো তার কিছুক্ষণ পর। সে নিজেও একটা চেয়ার টেনে রুমাইশার দিকে তাকিয়ে দেখল। রুমির ফোলা ফোলা চোখ মুখ দেখে শাফিন উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল, কি ব্যাপার আপু? তোমার চোখ মুখ এমন ফোলা ফোলা লাগছে কেন? রাতে ঘুমাওনি ঠিকঠাক? রুমাইশা উদাসীন গলায় উত্তর দিল, না রে, তেমন কিছু না, এমনিতেই ফোলা ফোলা লাগছে। রুমাইশার গলা শুনে শাফিন বুঝল কিছু একটা গন্ডগোল আছে, কিন্তু আর ঘটালো না কে। শাফিন নাস্তা শেষ করে উঠে চলে গেল। রুমাইশা তখনও বসে রইল টেবিলে। রুনিয়া কিচেন থেকে হন্তদন্ত হয়ে নাস্তার প্লেট নিয়ে সাফওয়ানকে দিতে যাচ্ছিল ছাদে। রুমাইশাকে বসা দেখে অনুরোধের সুরে বলল, রুমি মা, সাফওয়ানকে একটু এটা দিয়ে আয় তো। চুলার ওপর তরকারি আছে, পুড়ে যাবে দেরি হলে। তার উপর আবার তোর ফুপা অফিসে যাবে, তাকে দুপুরের খাবার দিতে হবে। সাফওয়ানের কাছে যাওয়ার কথা শুনতে গলা শুকিয়ে গেল রুমাইশার। সাথে সাথেই কাল রাতের দেখা সেই দৃশ্যের কথা মনে পড়ে গেল ওর। চোখ মুখ হঠাৎ করে ফ্যাকাশে হয়ে গেল। রুনিয়াকে একবার বলতে চাইল যে আমি রান্নাঘরে যাচ্ছি, তুমি না হয় ভাইয়াকে খাবার দিয়ে আসো। কিন্তু ফুপি যদি সেটাকে বেয়াদবি হিসেবে নেয় বা ওকে যদি সন্দেহ করে, তাই আর কিছু বলল না রুনিয়াকে। ঠিক আছে, দাও, আমি দিয়ে আসছি বলে চেয়ার ছেড়ে উঠে রুনিয়া হাত থেকে নাস্তার ট্রেটা নিয়ে সিঁড়ির দিকে এগোলো ও। রুনিয়া পেছন থেকে বললেন, নাস্তাটাও রুমে দিতে হবে না, রুমের বাইরে যে টি টেবিল রাখা আছে তার উপরে রাখিস। আর ওকে বলে আসিস বাইরে থেকে যে নাস্তা দিয়েছিস। রুমাইশা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তারপর ধীর পায়ে দোতলা পার হয়ে উঠে গেল ছাদের সিঁড়িতে। প্রতিটা কদম এগোনোর সাথে সাথে রুমাইশার ভয় বাড়ছে। বুকের ভেতর দিরিম দিরিম করছে ওর। যদিও এখন দিন, তারপরে রুমাইশার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে ভয়ে। ছাদে পৌঁছানোর পর রুমাইশার হাত অস্বাভাবিকভাবে থরথর করে কাঁপতে লাগলো। কাঁপুনির চোটে ট্রের ওপরে থাকা পানি ভর্তি গ্লাস থেকে ছলকে একটু পানি পড়ল বাহিরে। রুমাইশা নিজেকে স্বাভাবিক রাখার প্রাণপণ চেষ্টা করতে লাগলো, কিন্তু পারল না। দ্রুত পায়ে এগিয়ে এসে টি টেবিলের ওপর নাস্তার ট্রেটা রেখে কোনো রকমে বলে উঠল, সাফওয়ান ভাইয়া, আপনার নাস্তা। কিন্তু সেটা বলতে গিয়েও গলা কেঁপে গেল রুমাইশার। কথাটা বলেই সেখান থেকে এক প্রকার ছুটে পালালো ও। সাফওয়ান এতক্ষণ কামরার ভেতর থেকে জানালার থাই গ্লাসের ওপাশ থেকে রুমাইশাকে দেখছিল। রুনিয়াকে সে কতবার বলেছে যে সে ছাড়া অন্য কেউ যেন তাকে নাস্তা দিতে না আসে। তারপরও তার মা রুমাইশাকে পাঠালো। মনে মনে ভীষণ ক্ষিপ্ত হলো সাফওয়ান মায়ের ওপর, কিন্তু রুমাইশার আচরণ তার কাছে কেমন যেন অস্বাভাবিক ঠেকল। রুমাইশার এইভাবে হাত কাঁপা, চোখে মুখে অস্বাভাবিকতা আর কথা বলতে গিয়ে জড়তা সবই লক্ষ্য করেছে সাফওয়ান। কিন্তু সেটা নিয়ে বেশি মাথা ঘামালো না ও। আবার নিজের কাজে মন দিল। রুমাইশা ছুটে চলে গেল নিজের কামরায়। চারিপাশে সবকিছু স্বাভাবিক থাকলেও রুমাইশা আর স্বাভাবিক হতে পারল না। ভুলতে পারল না সেই দিনের দেখা দৃশ্যটা। পরদিন এক্সাম শেষ করে সন্ধ্যায় ফিরল রুমাইশা। ক্লান্ত শরীর নিয়ে নিজের রুমে গেল। গতকাল থেকে কারো সাথেই ঠিকভাবে কথা বলছে না ও। ব্যাপারটা কেউ লক্ষ্য না করলেও শাফিন করেছে। রাতের বেলা রুনিয়া যখন ঘুমাতে যাবে, তখন শাফিন রুনিয়াকে গিয়ে বলল যে রুমাইশা অনেক মন খারাপ, হয়তো সে কারোর সাথে ঠিকভাবে কথা বলছে না। যদিও শাফিন অনেকবার জিজ্ঞেস করেছে রুমাইশাকে কোনো কিছু হয়েছে কিনা, কিন্তু আশানুরূপ কোনো উত্তর পায়নি। রুনিয়া শাফিনকে অভয় দিয়ে বললেন, ঠিক আছে, কাল সকালে আমি ওর সাথে কথা বলবো, তুই চিন্তা করিস না। শাফিন ওর মায়ের কথায় আশ্বস্ত হয়ে নিজের রুমে গেল। শাফিনের সবচেয়ে দরদের হলো মা, তারপর রুমাইশা। অতটা বেশি দেখা না হলেও সারাক্ষণ ফোনে যোগাযোগ রাখত শাফিন আর রুমাইশা। নিজের বড় বোনের চাইতেও বেশি কিছু ছিল যেন রুমাইশা শাফিনের কাছে। সাফওয়ান সিঙ্গাপুর যাওয়ার পর সবচেয়ে বেশি একা হয়ে যায় শাফিন। তাকে সারাক্ষণ কোলে নিয়ে ঘুরে বেড়ানো সেই সাফওয়ান ভাইয়া যখন দেশের বাইরে চলে গেল, তখন ভাইয়ের জন্য পরাণ পুড়ে পুরো এক সপ্তাহ জ্বরে ভুগেছিল ছোট্ট শাফিন। তখন এই বড় বোনের মতো রুমি আপুই তাকে সঙ্গ দেওয়ার জন্য সারাক্ষণ ফোনে যোগাযোগ রাখত তার সাথে। কাউকে না জানিয়ে তার সেই রুমি আপুকে এভাবে মন খারাপ করে থাকতে দেখে মোটেও ভালো লাগছে না শাফিনের।
রুনিয়াও ব্যাপারটা নিয়ে চিন্তিত। এটা নিয়ে ইশতিয়াক আহমেদের সাথে তিনি কিছুক্ষণ কথা বললেন। ইশতিয়াক আহমেদ বললেন, হয়তো বাড়ি থেকে দূরে আছে, এতদিন থাকার অভ্যাস না, এই জন্য মন খারাপ করে আছে। শামসুল আর আয়েশাকে বলো এসে দুদিন থেকে যেতে। রুমি তো আর এক্সামের সময় এখন বাড়ি যেতে পারবে না। আর রুমিকেও বলে দেখো, ও যদি গিয়ে দুদিন থেকে আসতে চায় তাহলে আসুক। রুনিয়াও শামসুলের সাথে সায় মিলিয়ে বললেন, হ্যাঁ, তাহলে তাই আসুক। নেক্সট এক্সামের আগে 5 দিন বন্ধ আছে ওর, দুদিন গিয়ে বাড়িতে ঘুরে আসুক। রাতেই রুনিয়া শামসুলের কাছে ফোন দিয়ে আগামীকাল আসতে বলেন আয়েশা খনমকে সাথে নিয়ে। ক্লান্তির কারণে আজ রুমাইশাও সকাল সকাল শুয়ে পড়েছে। এমনিতে সাফওয়ান ভাইয়ের এই সমস্ত ব্যাপার নিয়ে অনেক প্রেশারে ছিল ও। তার উপর আবার 4 ঘন্টার এক্সাম। বিছানায় যাওয়ার আধা ঘন্টার ভেতরে ঘুমিয়ে পড়ল রুমাইশা। পরদিন সকালে শামসুল আর আয়েশা এসে রুমাইশাকে নিয়ে গেল বাড়িতে। যদিও 2 দিন থাকলো না রুমাইশা, যাওয়ার পরদিনই চলে আসলো। এসে পরবর্তী এক্সামের জন্য প্রিপারেশন নিতে লাগলো। তবে বাড়ি থেকে ফিরে এসেও মন খারাপ কাটলো না রুমাইশার। আগের মতোই নির্জীব হয়ে রইল। কারোর সাথেই ঠিকভাবে কথা বলে না। শাফিন কয়েকবার ওকে চেয়ার আপ করতে গেলেও ব্যর্থ হলো। উল্টো রুমাইশা শাফিনকে বলল, বিরক্ত করিস না, নেক্সট এক্সামটা অনেক হার্ডি, পড়তে বসগে। শাফিন বেচারা আর কি করবে। রুমাইশাকে সেও নিজের মতো করে থাকতে দিল। কিন্তু পরক্ষণে ও কিছু একটা ভাবলো। মাকে দিয়ে তো আর কাজ হলো না, ভাইয়াকে বলে দেখবে। ভাইয়া নিশ্চয়ই কোনো না কোনোভাবে আপুর মন খারাপের কারণ জেনে ফেলবে। যেই ভাবা সেই কাজ। সাফওয়ানের ফোনে ফোন দিল শাফিন। সশরীরে তো আর তার নিকট উপস্থিত হওয়া সম্ভব না, সে সাহস শাফিনের নেই। 2বার রিং হওয়ার পর সাফওয়ান কল রিসিভ করলো। আর তারপরে শাফিনকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে ভিরিক্কি কণ্ঠে ও বলে উঠল, সিরিয়াস কোনো কথা হলে বল, না হলে বিরক্ত করিস না। মনে মনে খুব রাগ হলো শাফিনের। সে ছোট বলে কি সবারই বিরক্ত করে? সে কি বাচ্চা? কিন্তু আপাতত রাগারাগি পাশে রেখে বলল, তোমার কাছে সিরিয়াস কিনা জানি না, তবে আমার কাছে বিষয়টা সিরিয়াস। সাফওয়ান তার কঠিনতা বজায় রেখে জিজ্ঞেস করল, টাইটেল? রুমি আপু। সাফওয়ান ল্যাপটপে একটা আর্টিকেল লিখছিল। রবি নামটা শুনেই লেখা থামিয়ে দিল ও। তারপর আগের মতো করে জিজ্ঞেস করলো, বল কি ব্যাপার। শাফিন এক নাগারে বলতে শুরু করলো, রুমি আপু বিগত কয়েকদিন ধরে কেমন যেন মন খারাপ করে আছে। আগের মতো হাসছে না, কথাও বলছে না। সবসময় একটা উদাসী উদাসী ভাব। আমি জিজ্ঞেস করেছি আপুকে কয়েকবার, কিন্তু আপু কিছুই বলেনি। পরে আম্মুকে বললাম আপুর মন খারাপের বিষয়টা তদন্ত করে দেখতে। কিন্তু আম্মু কি করলো? ওকে বাড়িতে পাঠিয়ে দিল। রুমাইশা বাড়ি চলে গেছে শুনে সাফন শাফিনের কথা বলা থামিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, রিমু বাড়ি চলে গেছে? গেছিল, আবার এসেছে কালকে। আচ্ছা, তারপর? তারপর এখনো আপুর মন ভালো হয়নি, আগের মতোই আছে। সিরিয়াস কণ্ঠে বলল শাফিন। সাফওয়ান টেবিলে কোনোই রেখে হাতের কলমটা আঙুলের ডগায় নিয়ে ঘোরাতে ঘোরাতে আগের মতোই গম্ভীর কণ্ঠে বলল, এখানে আমার ভূমিকা কি? আমাকে কেন ফোন দিয়েছিস? তুমি আপুর সাথে একটু কথা বলে দেখবা। হয়তো এমনও হতে পারে আপুকে কেউ ডিস্টার্ব করছে, কোনো ছেলে, বা ওকে কেউ বাজে কথা বলেছে। তোমার সাথে বলতে পারে। তুমি জিজ্ঞেস করলে তো আর মিথ্যা বলতে পারবে না, কারণ তুমি গুরুজন। জায়গা মতো কথাগুলো বলতে পেরে শাফিন খুব মজা পেল। এতে নিশ্চয়ই কাজ হবে। রুমাইশাকে কেউ ডিস্টার্ব করতে পারে ভেবে ভুরুকুঞ্চিত হয়ে গেল সাফওয়ানের। বলল, হুম, হয়েছে, আমি কথা বলে দেখব। শাফিন খুশি হলো অনেক, কিন্তু ফোনে সেটা প্রকাশ করল না। আগের মতো করেই বলল, ঠিক আছে ভাইয়া, আমি তাহলে রাখছি এখন। কিন্তু ও রাখার আগে সাফওয়ান নিজেই কল কেটে দিল। আর আর সাফওয়ান কল কেটে দিতে শাফিন খুশিতে উচ্ছ্বাসিত হয়ে উঠল। যাক, রুমি আপুকে আর মন খারাপ অবস্থায় দেখা লাগবে না। ভাইয়া সব সমস্যার সমাধান করে দিবে, ঠিক আগের মতো করে। রাতে পড়াশোনা শেষ করে একটু সকাল করে শুয়ে পড়ল রুমাইশা। শরীর মন কোনোটাই তার ভালো নেই। কিছুতেই যেন শান্তি পাচ্ছে না ও। ঘুমও হচ্ছে না ঠিকঠাক। নকশাদার পালঙ্কের বেগুনি নীল মিশালের ফুলের বিছানার উপর চিত হয়ে পা দুটো গায়ে পেশে করে বিছানায় গায়ে রেখে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে রুমাইশা। কি যেন এক অশান্তি তাড়া করে চলেছে ওকে। কিছুতে স্বাভাবিক হতে পারছে না ও। বিগত কিছুদিনের কথা ভাবতে ভাবতে দীর্ঘশ্বাস ফেলল রুমাইশা। এ অশান্তির কথা ও না কাউকে বলতে পারছে, আর না সইতে পারছে। চোখ ফেটে পানি আসতে চাইল ওর। এমন সময় দরজায় হঠাৎ নক পড়ল। রুমাইশা শোয়া থেকে উঠে বসল। চোখ দুটো ভালোভাবে মুছে নিল।
এই অসময়ে কে আসবে? ফুপি? না শাফিন? ভাবতে ভাবতে উঠে দরজা খুলে দিল রুমাইশা। কিন্তু কাউকে সামনে পেল না। মনে মনে শাফিনের ওপর খুব বিরক্ত হলো। নিশ্চয়ই এটা ওর কাজ। দরজায় নক করে দৌড় দিয়েছে। নিজের শোকবিলাস করার সময় এইরকম ডিস্টার্ব তার মোটেই পছন্দ হলো না। মনে মনে শাফিনকে খুব করে বকা দিয়ে ভুরুকুটি করে দরজা আবার বন্ধ করতে গেল রুমাইশা। রিমো? হঠাৎ কারো গম্ভীর শান্ত কণ্ঠে নিজের নাম শুনে চমকে লাফিয়ে উঠল রুমাইশা। মুখ থেকে অস্ফুট শব্দ বেরিয়ে আসলো ওর। সাফওয়ান ভাইয়া? ভাইয়া এখানে? এত রাতে? বুকের ভেতর হাতুড়ি পেটা শুরু হলো রুমাইশার। ভয়ে কুঁকড়ে গেল ও। দরজার পাশের আবছা অন্ধকার জায়গাটাতে ছাই রঙা আন্ডার শার্ট আর কালোর ওপরে ছাই রঙা স্ট্রাইপ দেওয়া ট্রাউজারের পরে মুখে মাস্ক আর চোখে ডার্ক গগলস পরে দাঁড়িয়ে আছে সাফওয়ান। দুই হাত ট্রাউজারের পকেটে রাখা। রুমাইশা বাইরে বের হলো না। ঈষৎ ফাঁকা রাখা দরজার এপাশে রইল। তারপর ভীত সন্ত্রস্ত কণ্ঠে বলল, যে জি ভাইয়া, কিছু বলবেন? রুমাইশার কণ্ঠ শুনে দরজার দিকে কিছুটা এগিয়ে এলো সাফওয়ান। তারপর ধীর স্থির কণ্ঠে বলল, আমি জানি না ঠিক কোথায় কি প্রবলেম হয়েছে আর সেটা কতটা গুরুতর। তবে এইভাবে মন খারাপ করে থাকলে কোনো কিছুর সমাধান হবে না। মন খারাপের কারণ আমাকে বলতে হবে। যদি এখন বলতে না পারিস, কাল বলবি। যদি মুখে বলতে না পারিস, তাহলে শাফিনের থেকে আমার ফোন নাম্বার নিয়ে টেক্সট করবি। যেভাবেই হোক, আই ওয়ানা নো অ্যাবাউট ইয়োর পেইন। আর সেটা কালকের মধ্যেই। কোনো অজুহাত চাই না। নাও ইউ ক্যান স্লিপ। বলে যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল সাফওয়ান। রুমাইশা তাজ্জব হয়ে দাঁড়িয়ে রইল। সাফওয়ান ভাইয়া ওর মন খারাপের কথা কিভাবে জানলো? ভাইয়া ওর মন খারাপের কারণ জানতে এত রাতে এখানে এসেছে? কে জানিয়েছে ভাইয়াকে? শাফিন? কিন্তু আমার এই মন খারাপের কারণ আমি কিভাবে বলবো? কিভাবে বলবো আমি যা দেখেছি? কিভাবে? দরজার কাছ থেকে সরে আবারও বিছানায় এসে বসল রুমাইশা। চোখ থেকে গড়িয়ে পড়ল দুফোঁটা পানি। হ্যাঁ, ওর মন খারাপ। অনেক। খুব দরকার ওর কাউকে, যার সাথে ও ওর মনের সব কথা বলতে পারবে, যে ওর সহায় হবে। কিন্তু কাকে বলবে ও? শাফিনকে বলা যাবে না। ওকে বললে ওর মনটাও রুমাইশার মনের মতোই ভেঙে যাবে। রানিয়া ফুপি? কিন্তু যারা চায় না রুমাইশা কখনো সাফওয়ানের ব্যাপারে জানুক, তাদেরকে একথা কিভাবে বলবে ও? অসহায় হয়ে চোখ দুটো বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়ল রুমাইশা। কাকডাকা ভোরে প্রকৃতি হালকা ঝাপসা কুয়াশাতে আচ্ছন্ন। ঘাসের ওপর মুক্তোর দানার মতো শিশির দানা পড়ে আছে। পাখির কিচিরমিচির ধ্বনিতে সদ্য ঘুম ভাঙা রুমাইশা বিছানায় শুয়ে আড়মোড়া ভাঙছে। যত রাতেই ঘুমাক না কেন, রোজ এমন সময়ে ঘুম ভাঙে ওর। বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হয়ে ওর নিচে এলো। তারপর মেন ডোর পেরিয়ে বাইরে বেরিয়ে এলো। সাদা সালোয়ারের সাথে গাঢ় সবুজ জমিনের ওপর ধূসর ফুলের ছাপার কামিজ পরনে ওর। হাতে সাদা রঙা ওড়না নিয়ে মাথার বেণী উন্মুক্ত করে দিয়ে ভোর সকালে বাড়ির ডান পাশে থাকা ফুলের বাগানে গেল রুমাইশা। এই ফুল বাগান রুনিয়ার হাতে তৈরি। অনেক আগে যখন এই বাড়িতে আসতো রুমাইশা, তখন সাফওয়ান আর রাফসান মিলে এখানে হুটোপুটি করতো বেশিরভাগ সময়। অনেকগুলো গাছ রুমাইশারা নিজে হাতে করে লাগিয়েছে। সেগুলো হয়তো এখন আর নেই। তবে সেই সব স্মৃতিগুলো এখনো তরতাজা। পায়ের জুতো খুলে খালি পায়ে বাগানের ভেতর দিয়ে হেঁটে চলল রুমাইশা। নরম মাটির ওপর প্রতিটা নির্মল ঘাসকে নিজের ছোট ছোট চরণগুলোর দ্বারা অনুভব করে চলল ও। বিরাট এরিয়া জুড়ে ফুলের বাগান। অনেক অনেক রকমের ফুল, তবে গোলাপ বেশি। বাগানের ভেতর হাজারো ফুলের মাঝখানে সাদা রঙা ওড়নার বদৌলতে শুভ্রতার প্রতীকের মতো জ্বলজ্বল করছে রুমাইশা। ফুলগুলোকে আলতো করে ছুঁয়ে দিচ্ছে। ফুলগুলো যেন ওর স্পর্শ পেয়ে নিজেদেরকে আরো বেশি মেলে ধরছে। সমস্ত বাগান ঘুরে ঘুরে সবগুলো ফুলকে একটু একটু করে ছুঁয়ে দিয়ে ঘরে ফিরল রুমাইশা। নিজের কামরায় ফিরে ওর মনে পড়ল সাফওয়ান বলেছিল ওর সমস্যার কথা সাফওয়ানকে বলতে। কিন্তু কি বলবে ও? বিছানায় বসে ভাবতে থাকে কি বলা যায়। কি বললে ভাইয়া সন্দেহ করবে না যে ও সব জেনে গেছে। ওপরের দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়াতে কামড়াতে ভাবতে থাকলো রুমাইশা। কিছুক্ষণ ভাবার পরে ওর ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল ওর। ঘটনাটা ধামাচাপা দেওয়ার জন্য মন খারাপের একটা সুন্দর অজুহাত পেয়ে গেছে ও। যদিও মিথ্যা বলতে হবে বলে একটু কষ্ট হচ্ছে, কিন্তু এখন আর কিছু করার নেই। নিজের ফোনটা হাতে নিয়ে দুলতে দুলতে শাফিনের কামরার সামনে গিয়ে পৌঁছালো ও। দরজার ওপর বার দুয়েক নখ পড়তে দরজা খুলল শাফিন। দরজার সামনে রুমাইশাকে মিষ্টি হেসে দাঁড়িয়ে থাকতে দেখে শাফিন বলল, কি ব্যাপার? এত খুশি কেন? কিছু হয়েছে নাকি? ভেতরে এসে বসো আপু।
রুমাইশা ভেতরে গিয়ে শাফিনের পড়ার টেবিলের চেয়ারটা টেনে বসে পড়ল। কিছু বলবে আপু? শাফিন বিছানায় বসতে বসতে জিজ্ঞেস করলো। রুমাইশা লজ্জায় লাল নীল হতে লাগলো। সাফওয়ানের ফোন নাম্বার শাফিনের কাছে কিভাবে চাইবে? যদি শাফিন কিছু মনে করে ওদের নিয়ে? এমনিতে সুযোগ পেলে খোঁচা দেয়। এখন ফোন নাম্বার নিচ্ছে দেখে যদি খোঁচার পরিমাণ আরো বেড়ে যায়, শাফিন যদি ফুপিকে বলে দেয় যে আমার সাফওয়ান ভাইয়ের ফোন নাম্বারটা নিয়েছি, তখন আমি যদি শাফিনকে বলি যে সাফওয়ানের ফোন নাম্বার নিচ্ছি, এটা নিয়ে ফুপি না জানে, তখন তো শাফিন আরো বেশি সন্দেহ করবে। কি করব কি করব? এইসব বিভিন্ন চিন্তা রুমাইশার মাথায় ঘুরতে লাগলো। ভাবতে ভাবতে মাথা ক্রমশই নিচের দিকে চলে যেতে লাগলো ওর। রুমাইশাকে একইভাবে চুপচাপ লাল হয়ে যেতে দেখে শাফিন বলে উঠল, আপু, চুপ করে আছো যে? কিছু বলতে চাইলে বলো। শাফিন মনে মনে ভাবলো, নিশ্চয়ই ভাইয়ার সাথে কিছু হয়েছে। মেবি ভাইয়া কিছু বলেছে ওকে মন খারাপের বিষয় নিয়ে। আপুকে তো একটু একটু খুশি খুশি লাগছে, কিন্তু তার সাথে আমার কি সম্পর্ক সেটাই বুঝতে পারছি না। কিন্তু শাফিন একটুও টের পেল না যে এই হাসি তার রুমে আপুর মন খারাপের ছদ্মবেশ। হুম, নিশ্চয়ই কিছু হয়েছে। আমার ভাইকে নিয়ে নাকি? থুতনিতে হাত রেখে এক ভুরু উঁচু করে চোখ ছোট ছোট করে ভাব নিয়ে বলল শাফিন। শাফিন উল্টো দিকে হাঁটছে দেখে রুমাইশা তাড়াতাড়ি ওকে থামিয়ে দিয়ে তড়িঘড়ি করে বলে উঠল, তোর কাছে একটা জিনিস চাইবো, কিন্তু কাউকে বলতে পারবি না। একটা দরকারে চাচ্ছি, অন্য কোনো ইন্টেনশন নিয়ে না। হ্যাঁ বলো, কি জিনিস চাই তোমার? তাও আবার আমার কাছে? দুষ্টু হাসি দিয়ে বলল শাফিন। রুমাইশা সিরিয়াস মুখ করে বলল, চাইবো তার আগে তোর এই খচ্চর মার্কা ফেস চেঞ্জ করে স্বাভাবিক হ। শাফিনের মুখের চারপাশে আঙুল দিয়ে ইশারা করে দেখল রুমাইশা। শাফিনের হাসি মুখের সাথে সাথে বন্ধ হয়ে গেল। মুখখানা কালো হয়ে গেল ওর। বলল, তুমি আমাকে খচ্চরের সাথে তুলনা করলে আপু? তুই খচ্চর কি খচ্চর না সেই সব ডিবেটে পড়ে যাব। তার আগে আমি যা চাইছি তাই দে। হ্যাঁ বলো, কি চাই তোমার? প্যাঁচার মতো মুখ করে বলল শাফিন। চাইবো, তার আগে প্রমিস কর যে তুই এই বিষয়ে নিয়ে কোনো রিয়াক্ট করবি না, প্লাস কারোর সাথে বলবি না, প্লাস এই বিষয় নিয়ে হাসি তামাশাও করবি না, প্লাস পরবর্তীতে এই বিষয় নিয়ে আমারে খোঁচাবি না। ডান হাতটা শাফিনের দিকে বাড়িয়ে দিয়ে বলল রুমাইশা। শাফিন চোখ ছোট ছোট করে সন্দেহ দৃষ্টিতে তাকালো রুমাইশার দিকে। তারপর রুমাইশার হাতের ওপর ডান হাত রেখে বলল, ঠিক আছে, প্রমিস করলাম। এখন বলো কি চাও? সাফওয়ান ভাইয়ের ফোন নম্বর। শাফিন চোখ বড় বড় করে রুমাইশার দিকে তাকালো। তারপর এক্সাইটমেন্টে ভুরু দুটা উঁচু করে দুষ্টু হাসি দিয়ে মুখ গোল করে চিল্লাতে যাবে তখনই রুমাইশা তাড়াতাড়ি করে দুই হাতের তালুতে উঁচু করে ওর মুখের সামনে রেখে থামিয়ে দিল, বলল, প্রমিস করেছিস তুই কোনো রিয়াক্ট করবি না। এখন সাফওয়ান ভাইয়া ফোন নাম্বার দে। শাফিন অতি কষ্টে নিজের উত্তেজনা দাঁত দিয়ে নিজেই ভেতরে চেপে রেখে নিজের ফোনটা বের করলো। কিন্তু চোখ মুখ ওর এই ব্যাপারটা একটুখানি সেলিব্রিটি করার জন্য যুদ্ধ করেছে যেন। ফোন থেকে সাফওয়ানের ফোন নাম্বারটা বের করে কপি করে রুমাইশাকে দিয়ে দিল। হোয়াটসঅ্যাপে দিয়েছি দেখো। আচ্ছা বলে ফোন নাম্বারটা হাতে নিয়ে রুমাইশার রুম থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে শাফিনকে আরও একবার চোখ দিয়ে শাসিয়ে দিয়ে গেল যেন এই বিষয়ে কাউকে কিছু না বলে। রুমাইশা চলে যাওয়া যেতেই শাফিন লাফ দিয়ে বিছানা থেকে নেমে এসে দাঁড়িয়ে খানিক নাচানাচি করলো। ও ও ভেবে নিয়েছিল নিশ্চয়ই সাফওয়ান আর রুমাইশার ভেতরে কিছু একটা চলছে। এদিকে নিজের ঘরে ফিরে এসে সাফওয়ানের উদ্দেশ্যে মেসেজ লিখতে বসল রুমাইশা। সাদা ওড়নাটা বিছিয়ে আছে বিছানার ওপর। নিতম্ব ছড়ানো চুলগুলো ডান পেশে হয়ে আছে ছড়িয়ে। নরম হাত দুটো দিয়ে মোবাইল ফোনটা ধরে ওপরের দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ভাবছে রুমাইশা, বাক্যটা কিভাবে সাজালে সাফওয়ান ভাইয়ের মন পুতো হবে। একবার একভাবে লিখছে, তো আবার মুছে ফেলে অন্যভাবে লিখছে, কিন্তু কিছুতেই মনের মতো হচ্ছে না। অবশেষে রুমাইশা অনেক ভাবনা চিন্তার পর লিখল, আমার মন খারাপের কোনো গুরুতর কারণ নেই। লিটারেচারের হিস্ট্রি এক্সামটা অনেক খারাপ হয়েছে। আমি অনেক ভালো প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু যে রকম আশা করেছিলাম সেরকম লিখতে পারিনি। এটাই কারণ। চিন্তা করবেন না, আমার আর মন খারাপ নেই, ভালো হয়ে গেছে। লিখে টেক্সটটা সেন্ড করল রুমাইশা। নিজের রুমে ওয়াক আউটরত সাফওয়ানের ফোনে টুম করে শব্দ করে আওয়াজ হলো। ওয়াক আউটে বিরতি দিয়ে শ্বেতবাড়ি যুক্ত শরীর নিয়ে বিছানায় অবহেলায় পড়ে থাকা ফোনটার নিকট এলো সাফওয়ান। তার কঠোর পেশিবহুল ইস্পাত দৃঢ় হাত দিয়ে ফোনটা তুলল সে। আননোন নাম্বার থেকে একটি মেসেজ।
ফোনের লক খুলে মেসেজের ভেতরে গিয়ে মেসেজটি পড়ল সাফওয়ান। কিন্তু সেই মেসেজটিকে বিশ্বাস করার মতো কোনো কারণ খুঁজে পেল না। এত সামান্য বিষয় নিয়ে মন খারাপ করার মতো মেয়ে রুমাইশা না, সেটা তার খুব ভালো করেই জানা। মন খারাপের আসল কারণ উদ্ঘাটন করতে মনে মনে তৎপর হলো সাফওয়ান। মেসেজটা দেখেই ফোন রেখে দিল, প্রত্যুত্তর করল না। এদিকে সাফওয়ানকে আশ্বস্ত করতে পেরেছে ভেবে আনন্দিত রুমাইশা বুঝলই না যে তার এই ছোট্ট মিথ্যা কথাটা ধরতে সাফওয়ানের 1 সেকেন্ডও সময় লাগেনি। শেষ বিকেলের দিকে রুনিয়া সবার জন্য নাস্তা বানাচ্ছিলেন। রুমাইশা রুনিয়াকে সাহায্য করছিল। এমন সময় সাফিন ঘেমে নিয়ে একাকার হয়ে বাড়িতে ফিরল। ফিরেই মা মা বলে চিল্লাতে থাকলো। এটা ওর স্বভাব। রুনিয়া সামনে পড়ে থাকলেও মা মা বলে চিল্লাবে সাফিন। সাফিনের চিল্লানিতে রুনিয়া কিচেন থেকে হাঁক ছাড়ল। সাফিন কিচেনের দিকে এগিয়ে গেল। এ- এমন মজাদার নাস্তা রেডি হচ্ছে দেখে সাফিন লোভ সামলাতে পারল না। ধাম করে নাস্তার প্লেটটা হাতে ঢুকিয়ে দিল। রুমাইশা একটা চাটি লাগালো সাফিনের মাথায়। তারপর ভুরুকুটি করে বলল, বেয়াদব, ভালো করে হাত মুখ ধুয়ে আয় যা, পারলে গোসল দিয়ে আয়, স্যাদর কোথাকার। সাফিন রুমাইশের কথা কানে না নিয়ে আবারও নাস্তার প্লেটের দিকে হাত বাড়ালো। সাথে সাথে রুমাইশা প্লেটটা সরিয়ে নিজের পেছনে লুকিয়ে রেখে বলল, মোটেও এতে হাত দিবি না, আগে সুন্দর করে ফ্রেশ হয়ে আয়, তারপর নাস্তা পাবি। স্যাদরদের কোনো নাস্তা হবে না। কিন্তু নাছোড়বান্দা সাফিন একে বেঁকে রুমাইশার থেকে নাস্তা নেওয়ার চেষ্টা করতেই থাকলো। শেষমেশ না পেরে ইনোসেন্ট মুখ করে বলল, আর এক পিস আপু প্লিজ। কিন্তু সাফিনের এমন ইনোসেন্ট গিরিতে গলল না রুমাইশা। চোখ টিপ দিয়ে মাথা নাড়িয়ে বুঝালো যে কিছুতেই নাস্তার প্লেট সাফিনকে দেওয়া হবে না। সাফিন আর রুমাইশার এমন দুষ্টুমি দেখে হাসলেন রুনিয়া। তারপর সাফিনকে উদ্দেশ্য করে বললেন, ফ্রেশ হয়ে এসে তো সাফওয়ান ভাইয়াকে নাস্তা দিয়ে আয়, আমার এখন চুলার কাছ থেকে সরার কোনো সময় নেই। রুনিয়ার মুখে সাফওয়ানের নাম শুনতেই কেঁপে উঠল রুমাইশা। চোখে মুখে ওর হঠাৎ করে বিষাদের ছায়া নেমে এলো। এতক্ষণ কত হাসি খুশি ছিল ও। সাফওয়ানের ব্যাপারটা তো ভুলেই গিয়েছিল। রুমাইশার হঠাৎ এমন কেঁপে ওঠা আর চুপ হয়ে যাওয়া খেয়াল করলো সাফিন। আর তার এই নীরবতা যে সাফওয়ানের নাম শুনে শুরু হয়েছে সেটাও বুঝতে পারল। কিন্তু এই রকমটা কেন হলো সেটা সাফিনের অজানাই থেকে গেল। সাফওয়ানকে নাস্তা দিয়ে আসতে হবে শুনে সাফিন ওখান থেকে কেটে পড়ল। যাওয়ার আগে বলে গেল, আমি পারবো না, আমার ফ্রেশ হতে দেরি হবে, রুমি আপুকে বলো। সাফিনের যাওয়ার দিকে তাকিয়ে রুমাইশা ভাবতে থাকলো, এখন তো তাকেই যেতে হবে নাস্তা দিতে। সাফওয়ান ভাইয়া তো ফুপিকে ছাড়া অন্য কারো ছাদে যাওয়া পছন্দ করে না। যদি ভাইয়া রেগে যায়, যদি আমার ওপর চড়াও হয়, তখন কি হবে? কামড়ে দিবে সেই ছোটবেলার মতো। মুখখানা ফ্যাকাশে হয়ে গেল রুমাইশার। তার ভাবনায় সেদ ঘটিয়ে রুনিয়া রহমান এবার সত্যি সত্যি ওকে বললেন সাফওয়ানকে নাস্তা দিয়ে আসতে। রুনিয়া রান্নার কাজে ব্যস্ততা দেখতেই পেল না রুমাইশার মুখের সেই ভয়ের অভিব্যক্তি। নাস্তার ট্রেটা নিয়ে এক পা দুপা করে হেঁটে চলেছে রুমাইশা। এখন তো সন্ধ্যা হব হব, ভাইয়া কি রুমের বাহিরে থাকবে না ভেতরে? যদি বাহিরে থাকে আর তাকে দেখে ফেলার অপরাধে সে যদি আবার অ্যাটাক করে, যদি আমাকে মেরে ফেলে, এসব আজগবি ভাবনা ভাবতে ভাবতে ছাদে পৌঁছে গেল রুমাইশা। কিন্তু তার কোনো ভাবনাই সত্যি হয়নি। সাফওয়ান নিজের রুমেই আছে, আর এক জায়গায় বসে নেই। তার চলাচলের বিভিন্ন রকম শব্দে রুমাইশার কানে আসছে। রুমাইশা সাফওয়ানের রুমের জানালার থাই গ্লাসের সামনে রাখা টি টেবিলের কাছে আসতেই রুমের ভেতরের হাঁটাচলার শব্দ থেমে গেল। রুমাইশার ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে যে এই মুহূর্তে রুমের ভেতরে বিদ্যমান সেই ৬ ফুট ৪ ইঞ্চি লম্বা সুঠামদেহী হিংস্র চোখের পুরুষটা তাকেই দেখছে। আর সেটা অনুভব হতেই রুমাইশার হৃদযন্ত্রটা ভীত সন্ত্রস্ত হয়ে অস্থিরভাবে দিরিম দিরিম লাফাতে লাগলো। কান মাথা গরম হতে শুরু করলো রুমাইশার। প্রাণপণ চেষ্টা করলো যেন সেই পুরুষটি তার এই ভয়ার্ত অবস্থা না দেখে। কিন্তু সমস্ত চেষ্টায় বিফলে গিয়ে উল্টো রুমাইশার মস্তিষ্ক তার হাতের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। যার ফলে রুমাইশার ট্রে ধরা হাত দুটো আজও অস্বাভাবিকভাবে কাঁপাকাঁপি শুরু হলো। নিঃশ্বাস চেপে রেখে কোনো রকমের ট্রেটা টেবিলের ওপরে রেখে রুদ্ধশ্বাস ছুটে পালালো রুমাইশা। আজ আর বলার সাহস হলো না যে খাবার ট্রেটা টেবিলে রেখেছে। সাফওয়ান রুমাইশাকে আজ গভীরভাবে পর্যবেক্ষণ করেছে এবং এটাও বুঝেছে যে রুমাইশার ভেতরে খুব বড়সড় কোনো ঘাপলা আছে, আর সেটা হয়তো তাকে নিয়েই। আর সাথে সাথেই সিদ্ধান্ত নিল রুনিয়াকে বলে রুমাইশাকে বাড়িতে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে হবে। নইলে এভাবে চলতে থাকলে কোনো না কোনো দুর্ঘটনা ঘটে যাবে নিশ্চিত।
২-৩ দিনের বিরতিতে পরপর ৪ টা এক্সাম দিয়ে হাঁপিয়ে গেছে রুমাইশা। এই কয়দিন পড়ার চাপে কারো সাথে তেমন কথা বলার ফুরসত পায়নি রুমাইশা। শাফিন অপেক্ষায় আছে কবে রুমাইশার এক্সাম শেষ হবে আর ওরা ঘুরতে যাবে। কিন্তু এক্সাম শেষ হচ্ছেই না। এখনো একটা বাকি। যদিও লাস্ট এক্সামটার আগে বেশ কয়েকদিন ছুটি পাওয়া যাচ্ছে, এক্সাম দিয়ে এসে কোনো রকমে একটু নাস্তা পানি করে বিছানায় চলে গেল রুমাইশা। গত কয়েকদিনে খুব কম ঘুম হয়েছে ওর। ২৪ ঘন্টায় হয়তো সব মিলিয়ে ৫টা ঘন্টা ঘুমিয়েছে ও। ক্লান্তিতে শরীরটা অবসন্ন। বিছানায় এসে গা এলিয়ে দিতেই গভীর ঘুমে তলিয়ে গেল রুমাইশা। রাতের বেলা 10:30টার দিকে রুমাইশাকে রাতের খাবার খাওয়ার জন্য ঘুম থেকে জাগিয়ে তুলল রুনিয়া। রুমাইশা উঠবে না করেও শেষ পর্যন্ত রুনিয়ার জোড়াজড়িতে উঠল, কিন্তু তাকে বিছানায় থেকে নামালো না। অগত্যা রুনিয়া ভাত মেখে নিয়ে এসে খাইয়ে দিয়ে গেল। চাপাচাপি করে অল্প কয়েকটা ভাত খেয়ে আবার শুয়ে পড়ল রুমাইশা। এই ঘুম আর সারা রাতের ভেতরে ভাঙবে না। শীত শীত অলসতাকে কাটিয়ে ভোরবেলা ঘুম থেকে আড়মোড়া ভেঙে বিছানা ছেড়ে উঠল রুমাইশা। পরবর্তী আর শেষ এক্সামটা দিয়ে এই বাড়ি থেকে যত দ্রুত সম্ভব চলে যাবে ও। এইখানে এত চাপের ভেতরে থাকা ওর পক্ষে সম্ভব হচ্ছে না। সারাক্ষণ ভয়ে ভয়ে কেটে যাচ্ছে ওর। এইভাবে মানসিক চাপ নিয়ে থাকা যায় না। একবার ভাবলো ছুটিগুলো বাড়িতে কাটিয়ে আসবে, কিন্তু বাড়িতে গেলে শুধুই ওর গল্পই হয় মায়ের সাথে। পড়া আর হতে চায় না। বিছানা থেকে নেমে আজ ভোর সকালেই গোসল দিল রুমাইশা। ওয়াশরুমে ঝর্ণার নিচে দাঁড়িয়ে এই সুখ সুখ অনুভূতির কাছে নিজেকে বিলিয়ে দিল। শরীরে পড়া পানির সাথে যেন ওর সমস্ত কষ্ট, খারাপ লাগা, মানসিক চাপ গড়িয়ে পড়তে যাচ্ছে নিচে। মুখে সন্তুষ্টির হাসি ফুটে উঠল রুমাইশার। শান্তি। গোসল শেষে সাদা জমিনের ওপর আকাশি রঙের ছোট ছোট ফুলের ছাপার কামিজ আর আকাশি রঙের সালোয়ার আর ওড়না পরল রুমাইশা। ভেজা চুলগুলো ছেড়ে দিল পিঠের ওপর। আয়নার দিকে তাকিয়ে নিজের মুখের দিকে দেখলো। মনে হলো চোখে একটু কাজল দিলে মন্দ হয় না। বহুদিন পর শখ করে কাজল দিল চোখে। ঠোঁটে স্ট্রবেরি ফ্লেভারের লিপ গ্লসটা থেকে সামান্য পরিমাণ লিকুইড ঘষে দিল। তাতে এই স্নিগ্ধ মুখখানা আরও বেশি স্নিগ্ধতায় পরিপূর্ণ হয়ে উঠল। নিজের এই সামান্যতম সাজগোজটুকু শেষ করে কিচেনে রুনিয়ার কাছে গেল। কি রান্না করবা আজকে ফুপি? রুনিয়া রুমাইশার দিকে না তাকিয়ে কাজে অব্যাহত রেখে উত্তর দিলেন, ফুলকপি দিয়ে রুই মাছ আর পালং শাক আর সাফওয়ানের জন্য রুটি সবজি। গুটি গুটি পায়ে রুনিয়ার দিকে এগিয়ে এসে রুনাইয়ার পাশে দাঁড়ালো রুমাইশা। আমাকে দাও, আমি করে দিচ্ছি। তুমি পাশে বসো। ভুল হলে বলে দিও। আবদারের সুরে বলল রুমি। রুনিয়া সন্তোষের সহিত হেসে তাকালেন রুমাইশার দিকে। তাকিয়ে যেন রুনিয়ার চোখ জোড়া স্নিগ্ধতায় ছেয়ে গেল। বাহ, তোকে তো অনেক সুন্দর লাগছে রে রুমি। তুই তো এমন সাজুগুজু করিস না। তা আজ কি মনে করে এত সকাল সকাল সাজলি, আবার গোসলও দিয়েছিস? রুমাইশা লজ্জা পেল। ওনার খুঁট নিয়ে আঙুলে পেঁচাতে পেঁচাতে বলল, এমনিতেই ফুপি, মনে হলো একটু সাজি, তাই সেজেছি। বলতে বলতে মাথা নিচের দিকে গেল রুমাইশার। রুনিয়া হাতের খুন্তিটা রুমির হাতে দিয়ে বললেন, ঠিক আছে, কর রান্না, আমি এখানেই বসছি। বলে পাশে রাখা টুলের ওপরে বসে পড়লেন। রুমাইশা রান্না করছে আর রুনিয়ার সাথে গল্প করছে। মাঝে মাঝে রুনিয়া দেখিয়ে দিচ্ছেন কি করতে হবে। রান্না শেষ করে ডাইনিং টেবিলে খাবার সাজালো দুজনে। এমন সময় শাফিন নিচে এলো। খাবার টেবিলে বসতে বসতে বলল, কি ব্যাপার, আজ খাবারে এত সুগন্ধ কেন? রুমি আপু রান্না করেছে নাকি? একটু বেশি সুগন্ধ মনে হচ্ছে। দাঁত কেলিয়ে বলল শাফিন। রুমাইশা চোখ কটমট করে তাকালো শাফিনের দিকে। তারপর বলল, চুপ করে খা স্যামরা, বেশি বকিস না। বেশি কথা বলবি তো তোরে কাঁচা তরকারি গেলাবো। শাফিন প্লেটে তরকারি নিতে নিতে বলল, তোমার ওই কাঁচা রেসিপি তুমি দুলাভাইকে গেলাও, আমি রান্না তরকারি খাচ্ছি। রুমাইশা খেপে গিয়ে বলল, তুই কাঁচা তরকারি খাওয়ারই যোগ্য, কারণ তুই একটা ছাগল। আমার বরকে তো আমি রোজ বিরিয়ানি খাওয়াবো, আর তোর বিয়ের পর তোর বউকে বলে দেব যে তোর ভেতরে ছাগলের ক্রোমোজোম আছে অর্ধেক, তোকে যেন সারাদিন ঘাস পাতা খাওয়াই। শাফিন হেসে বলল, আমি যদি ছাগল হই তাহলে তোমার বর হবে গরু, আর তুমি হবে বকরা গরু। বকরা গরু কি আবার ভাই? এটা মনে হয় যশোরের ভাষা। রুমাইশা চোখ ছোট ছোট করে তাকিয়ে হাতে থাকা তরকারি চামচ দিয়ে শাফিনের পিঠে একটা বাড়ি দিল। এমন সময় রুনিয়া এসে বলল, কি শুরু করলি তোরা? বড় হয়েছে সব নামে নামে, এখনো এই সমস্ত কথা বলে আর ঝগড়া করে। রুমাইশা অভিযোগের সুরে বলল, তোমার ছেলে আমাকে বকরা গরু বলেছে ফুপি। সাথে সাথে শাফিন রুমাইশার কথার বিরোধিতা করে বলে উঠল,
আপু আমাকে ছাগল বলেছে আগে। আমি যদি ছাগল হই তাহলে তো তুমিও ছাগল। কারণ তুমি আমার মা। তা তাহলে তো রুমী আপু ইনডিরেক্টলি তোমাকে ছাগল বলেছে। রুমাইশা এইবার রেগে গেল। দাঁড়া, তোর মজা দেখাচ্ছি বলে শাফিনের চুল মুঠি করে টেনে ধরল ও। শাফিন ও মা গো বলে চিৎকার পারল। এদের কাণ্ড কারখানা দেখে রুনিয়া না হেসে পারল না। তাড়াতাড়ি দুজনকে ছাড়িয়ে দিয়ে সাফওয়ানের জন্য নাস্তা নিয়ে ছাদের দিকে গেল। এদিকে সাফওয়ান রুনিয়ার অপেক্ষাতেই বসে আছে। আজ মাকে বলে কিছু একটা ব্যবস্থা করবে ও। এই বকরা গরু সম্ভবত যশোরের ভাষা। যশোরে হয়তো মেয়ে গরুকে বকরা গরু বলে। ঠিক আছে? তো তো তোমরা তো অনেকেই জানো যে আমার বড় খালামণির বাসা যশোরে। তো আমার খালাতো বোনগুলা যখন তার মাকে আঞ্চলিক ভাষায় কথা বলে না, এভাবে বলে, "এই মা, খাতি দে দিন, খিদা লাগিছে বলো।" ঠিক আছে? আমি ওদেরকে এইভাবে রাগাই, "এ মা, খাতি দে দিন, খিদা লাগিছে বলো।" যাই হোক, আমাদের এইখানে কি যশোরের কোনো আপু আছে? যদি থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু তোমাদেরকে পচাচ্ছি না। আমি জাস্ট মনে করো একেক অঞ্চলে একেক রকম ভাষা। যেরকম আমরা আমাদের এলাকায় বলে, "খাবি নে, দিবি নে, করব না।" এইরকম। প্রত্যেক এলাকায় থাকে। আর এগুলাতে লজ্জা পেতে হয় না। এগুলা আমি আমার আঞ্চলিক ভাষায় কথা বলব, এটা আমার অঞ্চলকে আমি তুলে ধরছি। কোনো লজ্জা পাওয়া যাবে না, বুঝছো? যাই হোক, ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার না করে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।